আশা করি সবাই ভালো আছেন। আর এই 7 রঙের পিছনে, রামধনুর 7 কালারের পিছনে আমরা সবাই ছুটে যাচ্ছি রং ধরবার জন্য। জীবনের রং পাল্টে যায়, মানুষের রং পাল্টে যায়, চাকরির রং পাল্টে যায়, মানুষের যে পড়াশুনোর যে মার্কশিট সেই রং পাল্টে যায়। অতএব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই রঙের খেলা চলে এই জ্যোতিষীর মাধ্যমে। প্রত্যেকটি যে গ্রহ আছে প্রত্যেকটি রঙে চলে এবং সেই রং সূর্যের আলোয় ধার করা, সূর্যের আলোয় তার আলোকিত। এবং সূর্য একটি নক্ষত্র। সেই সূর্য মেষ রাশিতে তুঙ্গস্থ, তুলা রাশিতে নিচস্থ। সূর্যের নিজস্ব ঘর সিংহ রাশি। তাহলে 12টা রাশি, 12 রাশির 27 নক্ষত্র, 2.25 নক্ষত্র করে এক এক ঘর। জীবনের যে পার্টগুলো, অংশগুলো, সেগুলো মানুষের কাছে খুব সাময়িকভাবে আসে। ভালো দিন তাড়াতাড়ি চলে যায়, খারাপ দিন কাটতে চায় না। কেন খারাপ দিন কাটতে চায় না আর ভালো দিনই বা তাড়াতাড়ি চলে গেল কেন? এই যে জীবনের যে পঞ্জি, সেই জীবন পঞ্জিটা লেখা থাকে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, বার্থ প্লেসের উপরে। যে দ্রাঘিমাংশে এবং যে অক্ষাংশে আপনি জন্মগ্রহণ করেছেন তার সময় যে গ্রহগুলো যে ঘরগুলো পেয়েছিল সেই ঘরের নেচার, নক্ষত্রের নেচারের উপরে আপনার জীবন দৌড়ে চলে। কেউ দৌড়তে গিয়ে হোঁচট খায়, কেউ দৌড়তে গিয়ে একটা জায়গায় গিয়ে থেমে যায়। থেমে যাওয়ার জন্য সে চিন্তা করে আমি আর এগোবো না এখানেই শেষ করব। তাহলে এই এগোনো পিছনো যদি বন্ধের খেলা যদি না করা যায় তাহলে মানুষের জীবন একসময় শেষ হয়। জীবন খুব ছোট, তার মধ্যে অনেক কাজ থাকে, পড়াশুনো থাকে, খেলাধুলো থাকে, চাকরি থাকে, বিবাহ থাকে, সংসার থাকে, তারপর ছেলে মেয়ে হলে তাদের মানুষ করা ডিউটি থাকে, অনেক কিছু থাকে। প্রত্যেক ক্ষেত্রে মানুষ সফলতা পায় না, আবার অনেকে সফলতার তুঙ্গে উঠে যায়। কেন ওঠে আর কেন কেউ পায় না? একই স্কুল থেকে, একই কলেজ থেকে, একই ইউনিভার্সিটি থেকে অনেক ছেলে হয়তো একসাথে পড়াশোনা করে বেরিয়েছে, কিন্তু জীবনের যে চালনা পথগুলো ভিন্ন ভিন্ন হয়ে গেছে। কেন হয়ে গেছে? এই কেনর উত্তরগুলো খুঁজতে গেলে মানুষের যে বললাম 12টা রাশি আর 27টা নক্ষত্র এবং তার দশা এবং তার নবাংশ এর উপর নির্ভরশীল হয়ে ওঠে মানুষ আস্তে আস্তে। আর এগুলো সব নেচারে চলে। কেননা মেষ অগ্নি রাশি, বৃষ পৃথ্বী রাশি, মিথুন বায়ু রাশি, কর্কট জল রাশি। তাহলে এই যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই জিনিস পৃথিবীর উপর আমরা দাঁড়িয়ে আছি। বায়ুর দ্বারা আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আগুনের দ্বারা আমার দহন ক্ষমতা এবং আমার এনার্জি তৈরি হচ্ছে, আর জল আমাদের শরীরের 3 ভাগই জল, পৃথিবীরও 3 ভাগ জল। সেই জায়গায় সেই 3টে জলরাশি আছে, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি। কালপুরুষের একটা দ্বাদশ ঘর, একটা অষ্টম ঘর, একটা চতুর্থ ঘর। মেষ থেকে কর্কট চতুর্থ, মেষ থেকে বৃশ্চিক অষ্টম, মেষ থেকে 12th মীন রাশি। এই 3টে জলরাশি। তাহলে জলের আবেগ, চন্দ্র উপগ্রহ,
সেই চন্দ্রের ঘর কর্কটের ঘর, বৃশ্চিক মঙ্গলের ঘর, চন্দ্রের নিচস্থ ঘর, মীন রাশি বৃহস্পতির ঘর, সেটা জলরাশির ঘর, এবং এই মীন রাশিতে বুধ নিচস্থ হয়, শুক্র তুঙ্গস্থ হয়। তাহলে কালপুরুষের দ্বিতীয় পতি সপ্তম পতি মেষ রাশির দ্বাদশ ঘরে গিয়ে তুঙ্গস্থ হয়, যার জন্য শুক্র দ্বাদশস্থ ষষ্ঠস্থ ফল ভালো দেয়, 6th হাউস 12th হাউসের ফলগুলো ভালো দেয়। আমরা যেমন বলি অ্যাস্ট্রোলজির বাধা ধরা ছকের নিয়মে যে তৃতীয় ষষ্ঠ অষ্টম দ্বাদশ কানেকশন হয়ে গেছে, অতএব জীবনের সমস্ত কিছুই হারিয়ে গেছে বা সবকিছুই হয়ে গেছে, এটা কিন্তু নিছক ছেলে খেলা করা। জীবনের প্রত্যেকটি ঘরেরই কিন্তু দাম আছে। আপনার বাড়িতে যদি 5টা ঘর থাকে, 5টা ঘরেরই দাম আছে, কিন্তু 5টা ঘরের বিভিন্ন বিভিন্ন কাজ আছে। সেই কাজগুলো যদি আপনি ধরতে পারেন, তাহলে একটা ছকের মধ্যে দিয়ে আপনি বোঝাতে পারেন। উদাহরণস্বরূপ হিসেবে যদি ধরে নেই আপনাদের কাছে, ধরলামই যে বোঝানোর স্বার্থে, যে কোনো জাতক বা জাতিকার ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির লগ্নাধিপতি রাশি অধিপতি হয়ে যাবে বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি বসে আছে সিংহ রাশিতে 11 নম্বর নক্ষত্রে, পূর্ব ফাল্গুনী, শুক্রের নক্ষত্রে। ধনু লগ্ন থেকে সেটা নবম ঘর, 9th হাউসে। তাহলে 8th হাউসের লর্ড চন্দ্র বসে আছে ধনু রাশিতে, সরাসরি কর্কট রাশির দ্বাদশস্থ দৃষ্টি দিচ্ছে মিথুন রাশিতে। তাহলে ধনু লগ্নের যে জাতক বা জাতিকা যারা হয়, তাদের মধ্যে একটা দ্বিস্বভাব রয়েছে নেচার, একটা আগুনের নেচার রয়েছে। তাহলে সে জ্বলে উঠতে পারে এবং ডিসিশনে বহুমুখী, যেটা আমরা মাল্টিপারপাস বলি, বহুমুখী দিক সে অবলম্বন করতে পারে। যদি সে সেই নেচারটাকে কাজে না লাগায় এবং সে যদি মনে করে যে আমার এই ভিতরের নেচারটা যদি সে না বোঝে, তখন তার মধ্যে থেকে সেই জিনিসগুলো অসফলতার দিকে এগিয়ে যায়। তাহলে নবম বৃহস্পতি সপ্তম দৃষ্টি কুম্ভ রাশি, নবম বৃহস্পতির পঞ্চম দৃষ্টি লগ্নের উপর, নবম বৃহস্পতির নবম দৃষ্টি মেষ রাশির উপর। তাহলে সেই বৃহস্পতি সিংহ রাশিকে, ধনু রাশিকে, মেষ রাশিকে কন্ট্রোল করছে। তাহলে ধনু লগ্ন ধনু রাশির 5th হাউস, পঞ্চম ঘর হচ্ছে মেষ রাশি। তাহলে পঞ্চম থেকে উচ্চ বিকাশ এবং পঞ্চম থেকে প্রেম ভালোবাসা, উচ্চ শিক্ষা। তাহলে সেই জাতক বা জাতিকার ক্ষেত্রে শুভত্ব আনয়ন করতে সে বাধ্য হয়, কিন্তু সে 11 নম্বর নক্ষত্রে বসা, শুক্রের নক্ষত্রে বসা, যে লগ্ন এবং রাশির ষষ্ঠ ঘর 6th হাউস এবং 11th হাউস অধিপতি, তুলা রাশি এবং বৃষ রাশি, সেই শুক্র বসে রয়েছে কুম্ভ রাশিতে। রবি বসা কুম্ভ রাশিতে, বুধ বসা মকর রাশিতে। তাহলে ধনু লগ্ন ধনু রাশির সপ্তম পতি বুধ, দশম পতি বুধ, সপ্তম কেন্দ্রস্থ, দশম কেন্দ্রস্থ, সেই বুধ দ্বিতীয়স্থ, বৃহস্পতির দ্বারা দৃষ্টি, কুম্ভ রাশিতে বসা। তাহলে শুক্র বসা কুম্ভ রাশিতে। সেই জায়গাটা থেকে যখনই আপনি দেখতে যাবেন যে বুধ বৃহস্পতির সমসপ্তম হয়, বুধ বৃহস্পতির সাথে সম্পর্ক ভালো না, তাহলে তার জীবনে বারবার
যে কোনো রকমের কর্ম আসবে এবং কিছুদিনের জন্য তার মধ্যে আশা সঞ্চার হবে, তারপর সেটা ভেঙে যাবে। এই ভাঙাটাকে জোড়া লাগানোর নাম জ্যোতিষী। কিভাবে জোড়া লাগাবে? বুধ বসে আছে ওখানে 23, 24, 25 তিনটে নক্ষত্রে, 23 নম্বর নক্ষত্রে বসা, ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্র। বৃহস্পতির দৃষ্টি, নবম দৃষ্টি মেষ রাশিতে আছে। তাহলে মেষ রাশিতে যদি থাকে তাহলে বুধ সেই নবম দৃষ্টি মঙ্গলের সেই জায়গাটা থেকে বৃহস্পতি বুধকে দৃষ্টি দিচ্ছে মঙ্গলের নক্ষত্রে। বৃহস্পতি মঙ্গল মিত্র গ্রহ, সেই জায়গাটা থেকে বুধ কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু তার অসফলতার দিক থেকে সে কিন্তু কিছুটা সাকসেস পাচ্ছে। এই জায়গাটা খুঁজে বার করতে হবে আপনাকে। বুধ যদি কুম্ভ রাশিতে থাকে তাহলে সপ্তম দৃষ্টি সে সিংহ রাশিতেই দেবে। কাজে সেইখানে বুধের অন্য কোনো দৃষ্টি নেই। শনি, বৃহস্পতি, মঙ্গল এগুলো তিন রকমের দৃষ্টি আছে, কিন্তু আর কোন গ্রহের অন্য কোনো দৃষ্টি নেই। রাহুর আছে, রাহু গ্রহ না, ছায়া গ্রহ। আর কেতুর কোনো দৃষ্টি নেই, কেতুকে বলা হয় কানা। এর আগে আমি বলেছিলাম যে অষ্টোত্তরী বিচারে কিন্তু কেতুর দশা ছিল না, বিংশোত্তরী দশাতে কেতুর দশা আসে, কেতুর পরে শুক্রের দশা আসে, শুক্রের পরে রবির দশা আসে, রবির পরে চন্দ্রের দশা আসে। এইভাবে দশাগুলো চলতে থাকে একটা মানুষের জীবনে। সেখান থেকে ধনুলগ্ন, ধনুরাশির পঞ্চম মঙ্গল এবং দ্বাদশ মঙ্গল। পঞ্চম হওয়ার জন্য দ্বাদশপতি দোষ মুক্ত হয়। মঙ্গলের অবস্থান কোথায়? মঙ্গলের অবস্থান বৃষ রাশিতে, বৃষ রাশিতে 4 নম্বর নক্ষত্রে, রোহিণী নক্ষত্রে। তাহলে ওখানে ধনুলগ্ন, ধনুরাশি থেকে 6th হাউসে বসে আছে। মঙ্গল যখন 6th হাউসে বসে তখন সপ্তম দৃষ্টি দ্বাদশ বৃশ্চিক রাশিতে দেবে, এবং মঙ্গল যখন বৃষ রাশিতে থাকবে তখন চতুর্থ দৃষ্টি সে সিংহ রাশিকে দেবে। তাহলে মঙ্গল বসে রয়েছে রোহিণী নক্ষত্রে, 4 নম্বর নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে। সেই চন্দ্র বসে আছে ধনু রাশিতে, এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি সেই চন্দ্রের উপরে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চন্দ্রের উপরে, এবং বৃহস্পতির নবম দৃষ্টি মঙ্গলের ঘরে, বৃহস্পতির সপ্তম দৃষ্টি কুম্ভের ঘরে। তাহলে বলুন জাতক বা জাতিকা উন্নতি করবে না অবনতি যাবে? রাহু কেতুর পজিশন বলিনি, রবির পজিশন বলিনি। সেই জায়গাটা থেকে একবারে ধরে নেওয়া যায় যে জাতক বা জাতিকা হোক সে ক্রোধ বেশি পালন করে, এবং তার যেহেতু লগ্ন রাশি এবং চন্দ্র কত নম্বর নক্ষত্রে বসে রয়েছে, ওখানে 3টে নক্ষত্র থাকে, 19, 20, 21। মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া। চন্দ্র পূর্বাষাঢ়ায় বসা 20 নম্বর নক্ষত্রে। শুক্রের নক্ষত্র, লগ্নাধিপতি শুক্রের নক্ষত্রে, চন্দ্র শুক্রের নক্ষত্রে। তাহলে যখনই জানবেন খারাপে খারাপ মিশে গেলে সেখান থেকে ভালোর উৎপাদন হয়, ভালোই ভালোই মিশে গেলেও ভালোর উৎপাদন হয়। কিন্তু ভালো আর খারাপ মিশে গেলে সেখান থেকে কি জিনিস তৈরি হবে সেটা কিন্তু বোঝা যায় না। খারাপও হতে পারে, ভালোও হতে পারে। সেইখান থেকে খারাপ ভালোটা কতটা পার্সেন্টেজ এবং কতটা যে এগোবে সেখান থেকে সে বোঝা যায়। রাহু বসা মেষ রাশিতে, কেতু বসা তুলা রাশিতে। তাহলে সেখান থেকে তার পঞ্চম ঘরে রাহু বসা। যখনই বসে তখন তার যোগাযোগ গুলো আসে, কিন্তু সেই ফিনিশিংটা করবে কিন্তু ষষ্ঠে মঙ্গল থাকার জন্য।
কেন মঙ্গল তৃতীয় ষষ্ঠ একাদশ ভাবে খুব ভালো ফল দেয়, এবং মঙ্গল রোহিণী নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে বসা, এবং চন্দ্রের ঘরেই মঙ্গল নিচস্থ হয় কর্কট রাশিতে 28 ডিগ্রি পর্যন্ত নিচস্থ হয়। এবং যেহেতু রোহিণী নক্ষত্রে বসা এবং চন্দ্র পূর্বাষাঢ়া নক্ষত্রে বসা শুক্রের নক্ষত্রে, সেখান থেকে কিন্তু ফলটা কিন্তু ভালো দেয়। এবার আপনি কিন্তু একটা জিনিস সবসময় ফলো করবেন, বৃহস্পতি যতই নবম ভাবে থাকুক এবং বৃহস্পতি 3টে ঘরকে যতই কভার করুক, বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু রাহুর উপর পড়ছে। ওই ঘর কিন্তু মঙ্গলের ঘর। তাহলে তার স্টার্টিং আছে, ফিনিশিং নেই, শুরু আছে, শেষ খারাপ আছে। তাহলে সেই শেষটা ভালো করবার জন্যই কিন্তু জ্যোতিষের দরকার পড়ে, যে কি করে ভালোটা হবে। সেখান থেকে সেই জায়গাটায় উন্নতি বা অবনতির কথাটা আসে। আপনি দেখবেন যে প্রত্যেকটি জায়গায় একটা টাইম বেঁধে দেওয়া আছে, সময় বেঁধে দেওয়া আছে। ট্রেন কটায় ছাড়বে এবং তার কটায় পৌঁছবে তার গন্তব্যে, সেই ক্যালকুলেশন দেওয়া আছে, কিন্তু পৌঁছয় না। 2 ঘন্টা লেট হয়, 5 ঘন্টাও লেট হয়, 6 ঘন্টাও লেট হয়। এই দেরিগুলো হচ্ছে ট্রেনের জীবনযাত্রা যেভাবে গন্তব্য থেকে ছেড়েছিল সেখানে পৌঁছানোর মধ্যে যে বাধাগুলো পেয়েছে, সেই বাধার কারণে তার লেট হয়েছে, দেরি হয়েছে, রাইট ইন টাইম পারেনি। এই যে ইন টাইম পারলো না, একটা মানুষও সেই ইন টাইমে সে সাকসেস পেল না। কেননা তার রাহুটা বসে আছে মেষ রাশিতে। তাহলে কিছুটা ধীরে হলেও সে পাবে। এই জন্যই পাবে যে রাহু ওখানে 2 নম্বর নক্ষত্রে বসা, শুক্রের নক্ষত্রে। আমি শুক্রকে এই জন্য কভার করছি বেশি, যে শুক্র আর বৃহস্পতির মধ্যে কিন্তু মিলমিশ ভালো না। কেন শাস্ত্রে বলে একটা দেবগুরু একটা দত্তগুরু। সেই জায়গাটায় যখন সেই দেবগুরু দত্তগুরুর সাথে বারবার শুক্রের নক্ষত্রের সঙ্গে মিলন হয়ে যাচ্ছে, তখন সেই বেশি সংখ্যক বার মিলন হওয়াতে তার জীবনের ওই বিলম্বিত সময়গুলো ওই ট্রেনের সময়ের মতো 6 ঘন্টা লেট, 5 ঘন্টা লেট, এগুলো হচ্ছে, কিন্তু সে পৌঁছচ্ছে, ধীরে পৌঁছচ্ছে। এইবার তাড়াতাড়ি পৌঁছতে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যায় না। ধরুন ইমার্জেন্সি আছে ট্রেনটার মধ্যে, ওই ট্রেনটাকে আটকানো যাবে না, ওকে ক্লিয়ারেন্স দিতে হবে। হয়তো সেই রকম সেই ক্লিয়ারেন্সের রাস্তাটা সেই জ্যোতিষের ছকের মধ্যে আছে, যে কে ক্লিয়ার করে দেওয়া যায় কি করে। তাহলে সেই দশাটার উপর নির্ভর করে তার সেই জায়গাটা থেকে তারই চলে। এবার ধনু লগ্ন ধনু রাশি দুটো নেচার আছে, একটা দ্বিস্বভাব আর একটা অগ্নি রাশি। আমি বললাম যে মাল্টিপারপাস, বহুমুখী দিক থাকে তার মধ্যে, এবং ক্রোধ থাকে। তাহলে ধনু লগ্ন ধনু রাশির তার সপ্তমপতি হয় বুধ, অষ্টমপতি হয় চন্দ্র, নবমপতি হয় রবি এবং দশমপতি হয় বুধ, একাদশপতি হয় শুক্র, দ্বাদশপতি হয় মঙ্গল, দ্বিতীয়পতি শনি, তৃতীয়পতি শনি, চতুর্থপতি বৃহস্পতি। তাহলে লগ্নাধিপতি এবং চতুর্থপতি দুটো বৃহস্পতি, সে নবমে বসে রয়েছে। তাহলে দুটো কেন্দ্র, একটা লগ্নের যে চতুর্থ ঘর সেটা কেন্দ্র, লগ্নের মধ্যে দুটো গুণ আছে, কেন্দ্র এবং কোণ, এবং সেই লগ্নাধিপতি নবমে বসা। নবম কোণ, 3টে কোণ, লগ্ন কোণ, 5th হাউস কোণ, 9th হাউস কোণ। সেই কোণের সাথে যদি কেন্দ্রস্থ দোষ
মানে কেন্দ্রপতি যদি যোগ হয় তাহলে রাজযোগের ফল দেয়, ভালো ফল দেয়। সেই জায়গাটা থেকে সেই ভালো ফলটা যখন সে আবিষ্কার করে এবং সেখান থেকে সেই ভালো ফলগুলো পেতে পেতে মানুষ ভালো পেতে পেতে দিশেহারা হয়ে যায়, অনেকে ব্যালেন্স রাখতে পারে না। সব জিনিসেরই কিন্তু একটা রিটার্ন আছে। অনেক টাকা পকেটে নিয়ে গেলে তার টাকার একটা গরম আছে, সহ্য করতে পারে না, সে আজে বাজে খরচা শুরু করে দেয়। একটা সময় নিঃশেষ হয়, অর্থ থাকে না। তাহলে যে অর্থের জন্য সে পরিশ্রম করছে সেই অর্থ তার অনর্থ হলো কেন? তার 5th হাউস রাহু বসা, তার 11th হাউস যেটা জমার ঘর, যেখানে নাকি সমস্ত সেভিংস থাকবে, আয় থাকবে, সেখানে কেতু বসা। তাহলে গোপন ভাবে তার অর্থ বা তার শিক্ষা বা তার কর্ম, তার যে বন্ধু বান্ধব, সেখান থেকে সে সমস্ত কিছু কিন্তু হারাবে, সে বুঝতে পারবে না। হারানোর আগে সে বুঝতে পারবে না। এই জায়গাটা কিন্তু মানুষের জীবনের, প্রতিটি মানুষের জীবন পঞ্জির মধ্যেই লেখা আছে। আমি যখন এই কথাগুলো বলছি কারোর না কারোর সাথে মিলে যাচ্ছে। তাহলে যখনই মিলে যাচ্ছে সে তো তার দোষটা বুঝতে পারছে না। আপনি আপনার অসুখ হলো তো আপনি বুঝতে পারেন না কি কারণে অসুখ হয়েছে। আপনি দেখলেন জ্বর হয়েছে, জ্বর কোনো রোগ না, জ্বর কোনো রোগ না, যে কোনো রোগের বহিঃপ্রকাশ। টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, তার মানে ভিতরে অন্য কোনো ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশনের কারণে টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে। তাহলে আপনার সেই রাশি চক্রের মধ্যে যে ইনফেকশনটা হয়ে রয়েছে সেই ইনফেকশনকে খুঁজে বার করুন, তাহলে টেম্পারেচার নর্মাল আসবে। আর যখন টেম্পারেচার নর্মালে আসবে সে নর্মাল জীবনযাপন করবে। মানুষের প্রত্যেকটি ক্ষেত্রেই আছে, প্রত্যেকটি রাশি, তার প্রত্যেকটি গ্রহ, তার প্রত্যেকটি নক্ষত্র তার জীবনের সঙ্গে একদম জড়িয়ে আছে। আপনার সাথে কি জড়িয়ে আছে? আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন, আপনি দেখবেন যখনই বাড়ি থেকে বেরোবেন বা যে কোনো জিনিসে আপনি একদম শেষে জুতো পরেন বেরোনোর সময়। যখন বাড়িতে ঢোকেন প্রথমে জুতোটা খোলেন না? মানে প্রথম থেকে যেটা শেষ করেছিলেন সেটা তার পরে পরে কিন্তু প্রথম পিছিয়ে যাচ্ছে। তার মানে কি, আপনি যদি বলেন যে 9টা যে গ্রহ আছে, 9টা গ্রহ নেই, 7টা গ্রহ, 2টো উপগ্রহ মানে 2টো ছায়া গ্রহ, সেই 9 থেকে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তাহলে আপনি একে যেখানে শুরু করেছিলেন জামা পরা থেকে, তারপরে সেইখান থেকে একদম 9 গিয়ে জুতো পরেছিলেন, আপনি যখন আবার ঢুকছেন বাড়িতে আপনি 9 থেকে খোলা শুরু করলেন, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আপনি পুরো যা শুরু করেছিলেন তার উল্টো দিক থেকে তার খোলা শুরু হলো। এই যে জীবনের যে রাস্তা, জীবনের যে সংগ্রাম, জীবনের যে জিনিস, সেটাও কিন্তু শুরু হয় বাল্যকাল থেকে, যে প্রাথমিক বিদ্যালয় থেকে। আপনি যদি ধরুন আপনি কলেজে পড়ছেন, সে বিএসসি বিএ পড়তে পারেন, বিএসসি পড়তে পারেন, বিকম করতে পারেন, যে কোনো সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো লাইনে যেতে পারেন। সেইখানে সেই লাইন থেকে আপনাকে যদি আবার প্রাথমিকে এনে আপনাকে পরীক্ষা নেওয়া হয় না, আপনি পারবেন না। আপনি কিন্তু সে জিনিস শিখে এসেছিলেন, কিন্তু আপনার মেরিট কিন্তু অন্য অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছে। উপরে উঠতে হয় সিঁড়ি ভেঙে ভেঙে অনেক কষ্ট করে, কাজে সেখান থেকে আবার নিচে এসে আপনি পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন না। তখন ভালো রেজাল্ট করেছিলেন। সেই রকম জীবনেরও ক্ষেত্রে আপনি যখন আস্তে আস্তে ধাপে ধাপে উপরে ওঠেন, আপনি যখন ধপ করে নিচে পড়ে যান, তখন একরাশ অবসাদ আপনাকে ঘিরে ধরে।
এই অবসাদের যে গ্রহটি আপনাকে ঘিরে ধরে, সেই গ্রহটি হচ্ছে শনি। শনির অবস্থান হিসেবে, কেন শনি আমি আগেই বলেছি যে নিয়ম রক্ষাকারক গ্রহ। আপনি অনিয়ম করেছিলেন, যার জন্য আপনি সেই নিয়ম পালেননি দেখেই শাস্তিটা পেয়েছেন। ধনু লগ্ন, ধনু রাশির শনি বসে আছে মিথুন রাশিতে, সপ্তমে শনি। আমি এর আগে বলেছিলাম যে দ্বিতীয় শনি, চতুর্থে শনি, সপ্তম শনি, অষ্টম শনি, দ্বাদশ শনি ভালো ফল দেয় না। এবার এই ভালো ফল দেয় না, সেই ভালো ফল দেওয়ানোর জন্যই তো আশা যে কি করে ভালো ফল দেবে। শনির 3টে নক্ষত্র আছে, 8 নম্বর নক্ষত্র, 17 নম্বর নক্ষত্র, 26 নম্বর নক্ষত্র, 3টেই জলরাশিতে বসা। তার মানে শনি ঠান্ডা, শীতল। শনি খুব ঠান্ডা গ্রহ, শীতল গ্রহ, যার জন্যই শনি কুম্ভ রাশি থেকে 3য় ঘরে গিয়ে নিচস্থ হয়, অগ্নি রাশিতে গিয়ে নিচস্থ হয়। অনেকে বলবেন শনি নিচস্থের ফল খারাপ, কিন্তু সে আগুনকেও ঠান্ডা করে দিতে পারে। তুঙ্গস্থ হয় তুলা রাশিতে, বায়ু রাশিতে, হাওয়া রাশিতে, উতাল পাতাল করে দিতে পারে। সেই জায়গাটায় শনি যখনই ওখানে থাকবে, শনির 3টে দৃষ্টি থাকে, 3য়, 7ম, 10ম। সেই জায়গাটা থেকে শনি যদি মিথুন রাশিতে বসে, শনির 10ম দৃষ্টি যাবে মীন রাশিতে। তাহলে বায়ু রাশি থেকে জল রাশিতে দৃষ্টি। জলরাশির অধিপতি বৃহস্পতি, সেখানে যাবে। শনির 3য় দৃষ্টি আসবে মিথুন রাশি থেকে সিংহ রাশির উপরে, সেখানে বসে আছে বৃহস্পতি। শনির দ্বাদশে বসে আছে মঙ্গল বৃষ রাশিতে। তাহলে মঙ্গল শনি দ্বাদশে থাকার জন্য শনি ওখানে বসে আছে 7 নম্বর নক্ষত্রে, পুনর্বসু নক্ষত্রে। তাহলে বৃহস্পতি শনি যোগে যে গুরু সৌরী যোগ হয় এবং দ্বাদশে মঙ্গল থাকার জন্য, এবং মঙ্গলের 4র্থ দৃষ্টি বৃষ রাশিতে যদি থাকে, তাহলে তার সিংহ রাশিতে এসে পড়ে। তাহলে মঙ্গলের দৃষ্টি আছে সিংহ রাশিতে, শনির দৃষ্টি আছে সিংহ রাশিতে, আবার বৃহস্পতির দৃষ্টি আছে মেষ রাশিতে, বৃহস্পতির দৃষ্টি আছে ধনু লগ্নের উপরে, বৃহস্পতির দৃষ্টি আছে কুম্ভ রাশির উপরে, শনির ঘরে। তাহলে সেই জাতক বা জাতিকা নির্ভুল ভাবে এবং নিঃসন্দেহে ভাবে সে বিজ্ঞানের ছাত্র হতে পারে, ভালো সায়েন্স স্টুডেন্ট হতে পারে, ভালো। কিন্তু বৃহস্পতির দৃষ্টি, 9ম দৃষ্টি রাহুর উপরে আছে। তাহলে সে সায়েন্স নিয়ে পড়বে না, আর্টস নিয়ে পড়বে না, কমার্স নিয়ে পড়বে, দ্বিধা দ্বন্দ্বে পড়বে। কেননা সেখান থেকে তার যে উচ্চ শিক্ষার ঘর, সেটা মঙ্গলের ঘর। সেই মঙ্গল 6ষ্ঠে বসা রয়েছে, মঙ্গল শনি দ্বাদশ রয়েছে। শনি যদি মিথুন রাশিতে থাকে, সরাসরি লগ্নকে দৃষ্টি দেয়। এখান থেকেই আসে অবসাদ, সেই জায়গাটা থেকে আসে অবসাদ। এই অবসাদ কাটিয়ে এবং দ্বাদশে মঙ্গল শনি থাকলে এবং শনি মঙ্গলের দৃষ্টি যদি 9ম ঘরে চলে আসে, তাহলে তাকে বের করে আনা যায়, রাস্তা আছে। এবং সেই রাস্তা খুঁজতেই তো আপনি জ্যোতিষ শিখেছেন, তাই না? আপনি ডাক্তারি শিখেছেন, অ্যানাটমি নিয়ে কারবার করেছেন, আপনি প্রথমে ডিগ্রি নিয়েছেন, তারপরে সার্জন হয়েছেন বা মেডিসিনের ডাক্তার হয়েছেন বা কার্ডিওলজিস্ট হয়েছেন, যে কোনো একটা স্পেশাল ডিগ্রি আপনি পেয়েছেন। এবার সার্জন অপারেশন করবেন, সেই অপারেশন ওটিতে বসিয়ে দেওয়া হয়েছে, ওটিতে ঢুকে দেওয়া হয়েছে। এবার আপনি একটা মেজর অপারেশন করছেন। তাহলে মেজর অপারেশনের সাথে রক্ত জড়িত থাকে,
কাটাছেঁড়া জড়িত থাকে, এর সাথে মঙ্গল জড়িত থাকে। মঙ্গল হচ্ছে রক্তবাহী কারক গ্রহ এবং মঙ্গল হচ্ছে ভীষণ ঔদ্ধত্য প্ল্যানেট। এবং মঙ্গল যদি পজিশনে না থাকে, ছকের যদি ভালো পজিশনে না থাকে, সেই মঙ্গল কিন্তু তছনছ করে দিতে পারবেন। আপনারা সহজেই বলবেন মাঙ্গলিক কিনা, হ্যান কিনা, ত্যান কিনা। দেখুন, শাস্ত্রে লেখা আছে, যা লেখা আছে সেগুলো থেকে আপনাকে উদ্ধার করতে হবে যে কত ডিগ্রিতে কিভাবে কোন জায়গায় থাকলে সেই মাঙ্গলিক প্রমাণ হয়। শাস্ত্রে লেখা আছে চতুর্থে মঙ্গল, লগ্নে মঙ্গল, অষ্টমে মঙ্গল, দ্বাদশে মঙ্গল, এইভাবে মাঙ্গলিক চিহ্নিত করা হয়। তাহলে মাঙ্গলিক চিহ্নিত করা হয়েছে, আপনাকে যে কোনো রকম ভাবে বেআইনি ভাবে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, আপনার এগেইনস্টে অনেকগুলো ধারা দিয়ে অ্যারেস্ট করা হয়েছে। প্রমাণ তো কোর্টে হবে, নির্দোষও তো হতে পারেন। তাহলে সেই জায়গাটায় সেই মঙ্গলকে নির্দোষ প্রমাণ করবার জন্যই তো আপনি পড়াশোনাটা করছেন। সেই মঙ্গলকে নির্দোষ প্রমাণ করে কি করে সেই মাঙ্গলিকের প্রভাব না আসে সেটা শিখবার জন্য তো জ্যোতিষ শিখছেন। শনির বিষণ্ণতা কাটানোর জন্যই তো আপনি শিখছেন। তো সেই জায়গাটায় যদি আপনি সেই শিখে সেটা যদি প্রয়োগ না করতে পারেন, আপনি যদি তাকে যদি অন্যরকম কোনো কথা বলে দেন, তাহলে আপনার কাছে যে লোকটা এসেছিল, হেসে এসেছিল, কেঁদে বেরিয়ে যাবে। তাহলে প্রত্যেকটি জিনিসের উপরে একটা করে পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। নেগেটিভ কটা আছে আর পজিটিভ কটা আছে, 12টা রাশি 27টা নক্ষত্রের মধ্যে পজিটিভিটি কতখানি আছে। এবার 20 নম্বর নক্ষত্রে যদি জাতক বা জাতিকার জন্ম হয়, তাহলে 23 নম্বর নক্ষত্র, 25 নম্বর নক্ষত্র আর 1 নম্বর নক্ষত্র, এই নক্ষত্রগুলো ভালো ফল দেবে না। তাহলে সেই সব নক্ষত্রে যে সমস্ত গ্রহ বসবে বা চন্দ্র ঘুরে 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 যখন সেই সব নক্ষত্র পাস করবে, তখন সেই জাতক বা জাতিকা খুব খারাপ টাইমের মধ্যে যাবে। যদি দীর্ঘ সময় ধরে গ্রহ পড়ে যায় সেই নক্ষত্রে, ধরুন শনি, দীর্ঘ টাইম, এমনি 30 বছর লাগে তার 12টা রাশি, 29 বছর কিছু দিন, মাস সময় লাগে। বৃহস্পতির 1 বছর লাগে, রাহু কেতুর 1.5 বছর লাগে, বুধের 18 দিন লাগে, শুক্রের 28 দিন লাগে, মঙ্গলের 45 দিন লাগে। তাহলে সেই দীর্ঘকালীন গ্রহগুলো যদি সেই নক্ষত্র দিয়ে পাস হচ্ছে এবং নক্ষত্রের গতির সাথে এবং গ্রহের গতির সাথে সেই নক্ষত্র যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত, গোচর ফলের কথা বলছি কিন্তু, তাহলে সেই জাতক বা জাতিকা সেই উন্মাদনা, সেই অবসাদ, সেই জিনিসগুলো সেই সময় পর্যন্ত থাকবে। তাহলে সেইখানে সেই নক্ষত্রের যে বর্ণ, সেই গ্রহের যে বর্ণ, সেই যে রং, সেই রংটা যে সূর্যের থেকে পেয়েছে, সেই রঙের একটা নেগেটিভিটি আছে, তাকে পজিটিভে আনা যায়। সবাই তো ঠিক হওয়ার জন্যই হাসপাতাল ডাক্তারখানা দৌড়ায়, শরীর ঠিক করবার জন্য, মন ঠিক করবার জন্য যায়, ঘুরতে যায়, বেড়াতে যায়, গান শোনে, নানান রকম জিনিস সে সংগ্রহ করে নেয়, কোনটাতে সে ভালো থাকবে। আর জীবনের দর্শন শিখতে, জীবন দর্শন শিখতে বা জীবনের কিভাবে চলতে, সেই নেচার শিখতে আসে জ্যোতিষীর কাছে। তাহলে সেই জ্যোতিষীর কাছে যখন আসে, আমি ওই যে বললাম গন্তব্যস্থল, যে ট্রেনটি 8টার সময় ছাড়লো, পরের দিন বিকেল বেলা হয়তো তার দিল্লি পৌঁছানোর কথা, হাওড়া থেকে ছেড়েছে, দিল্লি পৌঁছাবে, কিন্তু সে 8 ঘন্টা লেট। কেন? রেল লাইন তো একই উপর দিয়ে যাচ্ছে, লেট কেন? তাহলে তোমরা টাইম সিলেক্ট করতে পারোনি কেন? কি অবস্ট্রাকশন এসেছিল? কেন ট্রেনটা 8 ঘন্টা লেটে পৌঁছচ্ছে? তাহলে মানুষের জীবনের ক্ষেত্রে যখন মানুষটা এগোচ্ছে, তার বাল্যকালে কি বাধা এসছে, তার স্কুল লাইফে কি বাধা এসছে, তার কলেজ জীবনে কি বাধা এসছে, তার ইউনিভার্সিটি জীবনে কি বাধা এসছে,
এবং কোন স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়ার সময় তার কি বাধা এসছে সেই দিকে নজর দেননি কেন? অতিরিক্ত শাসন, অতিরিক্ত নিয়ম, অতিরিক্ত বাধা, অতিরিক্ত জিনিস করার জন্য তার যে মাইন্ড, তার যে মন যে ঘুরে গেছে সেদিকে নজর দেননি কেন? এবং সেই নজর দেওয়ার জন্য আমি এর আগেও বলেছিলাম যে প্যারেন্টস এর ছক আর ছেলে মেয়ের যে ছক দেখবেন একরকম হয়। দেখিয়ে দেবো, আমাকে মানে 500 ছক ফেলবেন, মিলিয়ে দেবো, আমি বুঝিয়ে দেবো, থাকবেই যদি সে অ্যাডাপ্ট করা না হয়। কাজে সেইখান থেকে সেই যে যন্ত্রণা যে আমাকে গাইড করছে, আপনি একটা জায়গায় গেছেন, অজানা পথে গেছেন, আপনাকে ঘুরতে গেছেন, আপনাকে একজন গাইড নিয়েছেন, তো গাইড আপনাকে চিনি যদি আপনাকে ভুল পথে চালিত করে, আপনি ভুল কিছু ভুল ভাবেই আপনি কেন বিপদে পড়বেন? আপনি একটা জ্যোতিষীর কাছে আসছেন, আপনাকে যদি সে মিসগাইড করে দেয়, আপনাকে যদি সে এই সমস্ত বলবে, ওই সমস্ত করতে হবে, এইগুলো কি করতে হবে, তাহলে সেই জায়গাটা আপনি মিসগাইড হচ্ছেন। আপনাকে তো প্রপার গাইডেন্স দেওয়া দরকার যে আপনার এই জায়গাগুলো প্রবলেম আছে, এই জায়গাগুলো যদি আপনি ঠিক করে নিতে পারেন এবং এই ভাইব্রেশন যদি ডেভেলপ করাতে পারেন, তাহলে দেখবেন আপনার এই অবস্থা কিন্তু 3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে কিন্তু কেটে যাবে। এটা কিন্তু আপনি তো একটা ওষুধ খেয়ে সারা জীবন সুস্থ থাকেন না, থাকেন কি? তাহলে আপনি একটা প্রতিকার পরেও সারা জীবন সুস্থ থাকেন না। হ্যাঁ, সেই সময় ভালো সময়টা পান, সেই ভালো সময় যে জিনিসগুলো আপনি গ্রহণ করেন সেগুলোকে আপনি ধরে রাখতে পারেননি, যার জন্যই আপনার আবার খারাপ সময় চলে এসছে। আপনি একটি পূর্ণবয়স্ক লোক, একটা জামা তো কিনবেন না, একটা জামা কিনবেন, কাচবেন, পরবেন, আবার শুকাবেন, আপনার কাজের তো ক্ষতি হবে। আপনার তো অনেকগুলো জামা থাকা দরকার, 2 বা 3টে থাকা দরকার সামর্থ্য অনুযায়ী, যার যেরকম সামর্থ্য সেরকম ভাবে। আমি বলছি না যে ট্রাঙ্ক ভর্তি রাখতে হবে, আপনার সে ক্ষমতা হয়তো নেই, কিন্তু অল্টারনেটিভ দরকার। এবার সে অল্টারনেটিভ প্ল্যানেট আপনাকে সাপোর্ট দিচ্ছে তো, লগ্নাধিপতি বা রাশি অধিপতি বৃহস্পতিকে, যে সাইডে যে প্ল্যানেট গুলো রয়েছে, যে গ্রহগুলো রয়েছে, সে তাকে সাপোর্ট দিচ্ছে তো, তার সাপোর্টে সে ঠিক মতো এগোতে পারছে তো। গাড়ির তো আগে ইঞ্জিন থাকে, বগিগুলো তো কোনো নিষ্প্রাণ, ওর মধ্যে তো কোনো প্রাণ নেই, গ্রহগুলোও নিষ্প্রাণ, ওর মধ্যে কিচ্ছু নেই, সূর্যের থেকে শক্তি সঞ্চয় করে। তাহলে ইঞ্জিনের থেকে বগিগুলো শক্তি সঞ্চয় করে, যার জন্য ইঞ্জিনের চাকা যা ঘোরে বগির চাকাও তাই ঘোরে এবং সে গন্তব্যে পৌঁছায়। তাহলে সেই সূর্য একটি নক্ষত্র এবং সূর্যের আলোয় পৃথিবীও চলে। তাহলে সেইখান থেকে যখন নাকি আপনার সেই চাকা, জীবনের চাকা ঘোড়া যখন স্তব্ধ হয়ে যায়, গাড়ির চাকা স্তব্ধ হতে পারে, খারাপ হতে পারে, তেল ফুরিয়ে যেতে পারে, ড্রাইভার সেন্সলেস হয়ে যেতে পারে এবং যে কোনো কারণে আপনার যন্ত্রাংশ বিকল হতে পারে, সেইগুলোর জন্য খারাপ হয়ে গেছে, সাময়িক রিপেয়ার করা যায়, মেনটেন করা যায়, আবার চালু হতে পারে। ঠিক সেই রকম আপনার গ্রহ নক্ষত্র তো সারা জীবন খারাপ থাকতে পারে না। কোন একটা পিরিয়ড, যেটা যে দশায় যেভাবে পাস হচ্ছে সেই সময়ের জন্য খারাপ হয়েছে এবং সেটা কতদিনে রিকভারি করবে সেটাই জানার জন্যই তো মানুষ আসা, সেটা জানার জন্যই, বোঝার জন্যই তো আসা। আপনি যদি তাকে না বোঝাতে পারেন, তাকে ঠিক মতো নেগেটিভ থেকে পজিটিভে না আনতে পারতেন, তাহলে কিসের অ্যাস্ট্রোলজি করবেন? কি অ্যাস্ট্রোলজার আপনি? আমি তো আপনাদের বলছি না নেমন্তন্নর কার্ড দিয়ে যে আপনি আমার কাছে আসুন। আপনি যেখানে ভালো লাগবে সেখানে যাবেন, আপনার মন যেখানে চায় সেখানে যাবেন। আর এই মনের রাজা আপনি, আপনি আপনার মনের রাজা, আপনাকে আপনি চালিত করুন, তাহলে দেখবেন জীবনের পথ সুগম হয়ে উঠবে। আর আমি চাই আগামী দিন আপনার আরো ভালো হোক, আরো উন্নতি হোক। ভালো থাকুন, ভালো রাখুন, আবার দেখা হবে। নমস্কার।